বছরের মধ্যে তাদের সংখ্যা মোটামুটি 6 কোটি ভোটার যুবক। সেই ভোটারদেরকে নিয়ে একটি সার্ভে করেছিল আনকভারিং দ্য পাবলিক পালস। সেই সার্ভেতে জানা গেছে জামাতকে ভোট দিতে চেয়েছে তাদের মধ্যে 37.4% যুবক। আমরা গত 1.5 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভোটের আগ মুহূর্তে জামাতের সেই জল্পনা কল্পনা সত্য হলো এবং এই জল্পনা কল্পনা পজিটিভ। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেশ জুড়ে চলছে নির্বাচনের প্রচারণা। মানুষ কাতারে কাতারে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতিতে জড়ো হচ্ছেন, শুনছেন বিভিন্ন নেতার দাপুটে বক্তব্য। কিন্তু এই সবের যেটা মূল প্রশ্ন, কোন দল গড়বে বাংলাদেশের সরকার, এই প্রশ্নের উত্তর খুঁজছে পদাতিক চ্যানেল। এবার নির্বাচনে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12,77,00,000, আর তার মধ্যে যুবক ভোটার যাদের বয়স 37 বছরের মধ্যে তাদের সংখ্যা মোটামুটি 6 কোটি ভোটার যুবক। সেই ভোটারদেরকে নিয়ে একটি সার্ভে করেছিল আনকভারিং দ্য পাবলিক পালস। সেই সার্ভেতে জানা গেছে জামাতকে ভোট দিতে চেয়েছে তাদের মধ্যে 37.4% যুবক। তারা সরাসরি জানিয়েছে এবার নির্বাচনে তারা ভোট দিচ্ছে জামাতকে। আর 17% যুবক তারা মতামত জানিয়েছে এনসিপির পক্ষে। তাই 17 এবং এই 37.4, যেহেতু এনসিপি এবং জামাত তারা একই শিবিরে আছে, একই কোয়ালিশনে, তাদের মোট এখন এই যুবক সম্প্রদায়ের মধ্যে 54.4% যুবক তারা মতামত দিয়েছে এই জামাত জোটের পক্ষে। অন্যদিকে বিএনপি জোট তারা 27% ভোট পেতে পারে এই যুবক সম্প্রদায়ের কাছ থেকে। আর এখানে সব রহস্যের উন্মোচন হয়ে যায়। যুব সম্প্রদায় যখন প্রায় অর্ধাংশ, সেই অর্ধাংশ যুব সম্প্রদায়ের মধ্যে অর্ধেকেরও বেশি ভোট যদি জামাত শিবিরে চলে যায়, জামাত যে এই নির্বাচনে যুব শক্তির উপরে ভর করে জয়ী হবে এ কথা বলার অপেক্ষা রাখে না। চলুন এবার আমরা পরের পেজে যাই। বাংলাদেশের 67% মানুষ তারা জানিয়েছে বাংলাদেশের প্রধান সমস্যা করাপশন, অর্থাৎ দুর্নীতি। অপরদিকে আরো একটি সমীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশে ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা বা ধর্মীয় আচার আচরণের পালনের ক্ষেত্রে তারা কতখানি গুরুত্ব আরোপ করছে। 35% মানুষ তারা জানিয়েছে বাংলাদেশের মানুষ একটি ধর্মপ্রাণ জাতি হিসেবে আগামী দিনে তারা বাঁচতে চায়। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনী প্রচারগুলিতে একটি কথা সবচাইতে বেশি ঘুরছে। যতগুলো কথা এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক নেতা স্লোগান দিচ্ছেন, মঞ্চে প্রচার করছেন, বক্তব্য রাখছেন, চাঁদাবাজি। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ যদিও কিছু আর্থিক বিকাশ, উন্নয়ন, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে উন্নতি করেছিল, কিন্তু এই সময়ের মূল অভিযোগ ছিল অর্থনৈতিক কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারি কেমন ছিল তার ছোট্ট কিছু নমুনা আমরা দেখে নিই। ঢাকা শহরের বাস ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ বাস টার্মিনাল, বাস স্ট্যান্ড এবং বাস ওনার্স অ্যাসোসিয়েশন, এই সমস্ত নানান নামে প্রতিদিনে প্রায় 3 কোটি টাকা চাঁদা আদায় করা হতো। অন্যদিকে এই 15 বছরের মেয়াদে বাংলাদেশের এই আওয়ামী লীগ নেতারা বিদেশে টাকা হাওলা করেছেন প্রায় 2 ট্রিলিয়ন বাংলাদেশি টাকা। ভয়ঙ্কর পরিমাণ টাকা অসৎ উপায়ে দেশ থেকে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে পরিকাঠামো নির্মাণ, যেমন যমুনা সেতু, এই ধরনের বড় অবকাঠামো নির্মাণ করার কাজে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সরাসরি বিপুল পরিমাণের অর্থনৈতিক কেলেঙ্কারি করেছে। আর সেই কেলেঙ্কারি পরিমাণ কত? প্রায় 3 ট্রিলিয়ন, 2.8 ট্রিলিয়ন টাকার দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। এই দুর্নীতির ঐতিহ্যকে বহাল রেখে বাংলাদেশে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়েও কিন্তু বাংলাদেশে সমান তালে দুর্নীতি চলছে, যে দুর্নীতিকে রোধ করা যায়নি। এই কথা আমরা দাবি করছি। বাংলাদেশের সাম্প্রতিক একটি সার্ভে হয়েছে, এই সার্ভে করেছে বাংলাদেশের পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার। তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টের নাম ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউস হোল্ড লেভেল ইন 2025। এই রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বর্তমানে বাংলাদেশের প্রতি 100 পরিবারের মধ্যে 12টি পরিবারকে কোনো না কোনো ভাবে এই রাজনৈতিক দলের নেতাদেরকে, পুলিশকে কিংবা সরকারি কর্মীকে তাদেরকে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে বাংলাদেশে কোনো কাজই হয় না। আজকের এই ইউনূস সরকারের সময়ে তারা 39% ঘুষ যায় পুলিশের কাছে এবং 33% ঘুষ যায় বিএনপি, বিশেষ করে অভিযোগ বিএনপি দলের বিরুদ্ধে। বিএনপি দলের নেতাদের কাছে গেছে 33% ঘুষ,
অপরদিকে সরকারি অফিসগুলো সব ঘুঘুর বাসা, টাকা না দিলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না, সাধারণ মানুষ ঘুষ না দিয়ে পরিষেবা পায় না। 50% মানুষ সরাসরি অভিযোগ করেছে তারা ঘুষ না দিয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না। চলুন আমরা বিএনপি এবং জামাত, বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে এই নির্বাচনে, তাদের যে স্বচ্ছতা, তাদের জবাবদিহি করার জনগণকে কতখানি প্রস্তুতি আছে বা অতীত ইতিহাস কি বলে, আমরা পাশাপাশি রেখেছি জামাত এবং বিএনপি দলের অডিট রিপোর্ট। 2024 সালে যে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাদের দলীয় পক্ষে, সেই রিপোর্ট আমরা রেখেছি। একদিকে দেখুন জামাত দল 2024 সালে তারা মোট 28,97,299 টাকা তাদের আয় হয়েছিল, ব্যয় হয়েছিল কত? 23,73,38,177। একেবারে স্পষ্ট করে লেখা আছে, ফাইন। কিন্তু এই টাকা তারা ব্যয় করলেন 23 কোটি। কিভাবে ব্যয় করলেন, কোথায় ব্যয় করলেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই যে টাকা 28,97,00,000 টাকা কোথা থেকে এলো তারও হিসাব রয়েছে, যে টাকা সাবস্ক্রিপশন চাঁদা থেকে এসছে কর্মীদের এবং ডোনেশন থেকে এসছে, তারা টাকার সোর্স। অপরদিকে বিএনপি দল, তারা দেখুন তাদের বাৎসরিক যে মোট টাকা আয় হয়েছিল 15,65,00,000 টাকা, সেই টাকা বলা আছে স্পষ্ট, ফাইন। কত টাকা খরচ হয়েছে তাও বলা আছে 4,80,00,000। কিন্তু বাকি কোনো হিসেব, কত টাকা খরচ কোথায় করা হয়েছে তার কোনো ডেটা দেয়া নেই। টাকা কোথা থেকে এলো এই 15 কোটি টাকা তারও কোনো হিসেব নেই। শুধু লেখা রয়েছে লাল কালি দিয়ে নট ডিটেইলড, কোনো বিস্তারিত তথ্য এখানে দেওয়া নেই। যে রাজনৈতিক দল তাদের দলীয় টাকা পয়সার কোনো হিসেব দিতে পারে না, কোনো স্বচ্ছতা তাদের নেই, সেই দল আগামী দিনে ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা প্রমাণ রাখতে পারবে, স্বচ্ছতা বজায় রাখতে পারবে, তার প্রমাণ কি? এই ক্ষেত্রে জামাত 100 পেয়ে যাবে, 10 on 10 মার্কস পেয়ে যাবে সততার প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে। বিএনপি কিন্তু এই ক্ষেত্রে অনেকখানি পিছিয়ে আছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ খুব একটা কম নেই, বিশেষ করে মানব সম্পদ, সীমাহীন মানব সম্পদ রয়েছে ইচ্ছা শক্তি। যেটুকু দরকার দুর্নীতিকে কেটে বাদ দেওয়া। দুর্নীতি যদি বাদ যায় এই দেশ আগামী দিনে অনেকখানি প্রগতিশীল হবে। আর সেই স্বপ্ন সত্য হওয়ার ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমান তিনি রূপকারের ভূমিকা পালন করতে পারেন, ত্রাতার ভূমিকা পালন করতে পারেন বলে আমাদের অগ্রিম অনুমান। বিগত 3 মাস ধরে বাংলাদেশে যে সমস্ত জনসমীক্ষা হচ্ছে, ওপিনিয়ন পোল নেওয়া হচ্ছে, সেই ওপিনিয়ন পোলগুলোতে জামাত লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। ইনোভেশন পেপসের করা এই জনমত সমীক্ষায় সেপ্টেম্বর মাসে বিএনপি যেখানে 41.3% ভোট পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেখানে জামাতের ভোটের আনুপাতিক হারাহার ধরে নেওয়া হয়েছিল 30.3। 11% এগিয়ে ছিল বিএনপি জামাতের থেকে। সেখানেই নির্বাচনী চিত্র অনেকখানি বদলে গেল জানুয়ারি মাসে এসে। 4 মাসের মাথায় এসে বাংলাদেশের মানুষের অবস্থান একেবারে উল্টে গেল। মানুষ বিএনপি থেকে সরে এসে দাঁড়ালো জামাতের দিকে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যেই বিএনপি দলের প্রধান নেত্রী খালেদা জিয়ার প্রয়াণ হয়েছে। দেশ জুড়ে মানুষ শোকে বিহ্বল হয়েছেন। কিন্তু বিএনপি দলের রাজনৈতিক যে কাণ্ডারি, যিনি মসিয়া হয়ে উঠতে পারতেন, দলের প্রধান শক্তি হয়ে উঠতে পারতেন, সেই খালেদা জিয়ার প্রয়াণে বিএনপি দলের শক্তি অনেকখানি হ্রাস হয়ে গেল। যদিও তারেক জিয়া লন্ডন থেকে ফিরে এসে দেশে তিনি ব্যাপক প্রচারণা শুরু করেছেন, চেষ্টা করছেন বিএনপি দলকে ঘুরে দাঁড় করাবার, কিন্তু মানুষের কাছে বিশ্বাস তিনি তৈরি করতে পারছেন না। যদিও তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের মতো আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, কিন্তু সেই প্ল্যান, ফ্যামিলি কার্ড হোক, একাধিক প্রকল্পের যে তিনি ঘোষণা দিয়েছেন, তাতেও মানুষ কিন্তু খুব একটা সাড়া দিচ্ছে না। প্রজেকশন বিডির করা যে সাম্প্রতিক সময়ে প্রকাশিত হওয়া জনমত সমীক্ষা, সেখানে আমরা দেখছি জামাত কোয়ালিশন তারা 44.7% ভোট পেতে পারে এই জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে বিএনপি কোয়ালিশন নেমে চলে এসেছে 34.7%। 10% ভোটে এই মুহূর্তে এগিয়ে আছে জামাত। যত সময় এগোবে 1 ঘন্টার ব্যবধানেও ভোটের যে জনমত, সেই জনমত বদলাতে থাকবে। এখন প্রতি মুহূর্তে আনডিসাইডেড 70%, 17% মানুষ তারা যখন এই প্রজেকশন বিডি তারা জনমত সমীক্ষা চালাচ্ছিল, 17% মানুষ তারা তাদের রাজনৈতিক আনুগত্য প্রকাশ করেনি। তারা বলেছে তারা জানাতে পারছে না এই মুহূর্তে কোন দলকে তারা ভোট দিতে যাচ্ছে। যখন সাধারণ মানুষের মধ্যে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, মাঠে ঘাটে, সমস্ত জায়গায় জামাতের পজিটিভ প্রচার, জামাত ক্ষমতায় আসছে, এই কথা যখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে, স্বাভাবিকভাবেই যারা এতক্ষণ ঠিক করতে পারেনি, দ্বিধায় ছিলেন, দ্বন্দ্বে ছিলেন, যে 17% তার একটা বড় অংশ, মোর দ্যান 12%, 10 to 12% ভোট সুইং করে এখানে যুক্ত হবে। আর যদি যুক্ত হয় এই 44.7% বেড়ে গিয়ে 54.7% হতে সময় লাগবে না। তাই
এই জনমত সমীক্ষা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ডক্টর শফিকুর রহমানের দিকে, জামাত কোয়ালিশনের দিকে। বর্তমান গণতান্ত্রিক পৃথিবীতে মানুষ রাজনীতি করে কেবলমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, বা পারিবারিক অর্থনৈতিক নানান লালসা থেকে মানুষ রাজনীতিতে আসেন এবং রাজনীতির মাধ্যমে তারা সেই সমস্ত স্বপ্ন পূরণ করে। এই ক্ষেত্রে জামাত একটা ব্যতিক্রমী দল। ব্যতিক্রমী দল এই কারণেই কারণ জামাতের মধ্যে যে অভ্যন্তরীণ ঐক্য, যে দলীয় ঐক্য এবং দলীয় শৃঙ্খলা রাখা যায়, তা এক কথায় নজিরবিহীন। নেতা তো বটেই, সাধারণ কর্মীদের কাছেও দলের আদর্শ অনেক অনেক বড়, ব্যক্তির ঊর্ধ্বে তাদের রাজনৈতিক আদর্শ। 2 নম্বর, আত্মত্যাগের ঐতিহ্য। আত্মত্যাগের ঐতিহ্য বর্তমান পৃথিবীতে বিরল। আমরা জানি যে জামাত এই ভোট শুরু হওয়ার অনেক আগেই তার ওই 298 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, কিন্তু জামাত ধীরে ধীরে বুঝতে পারে যে মানুষ তাদেরকে এবার চাইছে, তাদেরকে ক্ষমতায় আসার একটা সুযোগ তাদের তৈরি হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে জয়ী হওয়ার ক্ষেত্রে জামাত একা যথেষ্ট নয়। তাই সেই উপলব্ধি থেকে জামাত কিন্তু একাধিক দলের সঙ্গে তারা জোট করেছে। সেই জোট সঙ্গীদেরকে ধীরে ধীরে তাদের আসনকে ছাড়তে হয়েছে। অন্তত 108টি আসনকে তাদের জোট সঙ্গীদের ছাড়তে হয়েছে। এই 108 জন প্রার্থী যারা পূর্বেই যাদের নাম ঘোষিত হয়েছিল, সেই সমস্ত প্রার্থীরা অসংকোচে নির্দ্বিধায় তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং তারা কোনো রকম বিদ্রোহ করেননি দলীয় নেতাদের বিরুদ্ধে। এটা কল্পনা করা যায় না আজকের দিনে যে প্রার্থীরা গত 1 বছর ধরে 1.5 বছর ধরে নিজের এলাকায় কাজ করছিলেন, ভোটে জয়ী হওয়ার লক্ষ্যে জনসংযোগ করছিলেন, হঠাৎ করে আজ ঘোষণা করেছে জামাতের নেতৃত্ব যে তারা আর প্রার্থী নেই, সেখানে তাদের জোট শরিকরা লড়াই করবে। হাসি মুখে মেনে নিয়েছে এই প্রার্থীরা। আমরা উল্লেখযোগ্য উদাহরণ দেখতে পারি সাইফুল ইসলামের ক্ষেত্রে। কুমিল্লা 4 নম্বর কেন্দ্র থেকে এই সাইফুল ইসলামের প্রার্থী ঘোষণা হয়েছিল যে তিনি ভোটে লড়বেন জামাতের হয়ে কুমিল্লা 4 নম্বর কেন্দ্রে, কিন্তু বর্তমানে এনসিপির সঙ্গে জোট করার পর হাসনাত আব্দুল্লাহ নাম ঘোষিত হয়ে যায় এনসিপির পক্ষে, তিনি লড়বেন এই কেন্দ্রে। তখন সাইফুল ইসলাম চোখের জল ঝরছে কিন্তু মুখে তিনি হাসি। তিনি বললেন যে এইটুকু আত্মত্যাগ তিনি করতেই পারেন দলের জন্য, কোনো অসুবিধা নেই, এর চাইতে বৃহত্তর যদি ত্যাগ করতে তবু তিনি করবেন, কারণ তার দলের এটা নির্দেশ, সেই নির্দেশ তিনি মানবেন। এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন তার সঙ্গে গেলেন, সারা দিন থাকলেন এবং এটাই দেশবাসীকে বার্তা দিলেন যে জামাত এবং এনসিপি যে জোট হয়েছে সেই জোট সত্যিকারেরই জোট হয়েছে। তাই এটা এই আত্মত্যাগের ঐতিহ্য জামাত দলকে অত্যন্ত শক্তিশালী করছে। রাজনীতি যখন ইমানের অঙ্গ, জামাত দলের ক্ষেত্রে নেতা এবং সাধারণ কর্মীরা প্রত্যেকেই তারা রাজনীতি করছেন ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য, সামাজিক সংস্কার করবার জন্য, দেশের এবং জাতি গড়ার জন্য তারা রাজনীতি এসেছেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য নয়। তাই তারা রাজনীতিকে মনে করেন ইমানের অঙ্গ, তাদের ধর্মের অঙ্গ। ফলে এই যে শক্তি, এই শক্তি অপর কোনো দলের কাছে নেই। এই কারণে জামাতের যারা কর্মী, জামাতের যারা সদস্য, নেতা, প্রত্যেকে তারা দলের কাছে দায়বদ্ধ, সমাজের কাছে দায়বদ্ধ। এতদিন ধরে জামাতের নামে যে সমস্ত কুৎসা রটনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে, জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশে শরিয়া আইন লাগু হবে, সেখানে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে অত্যাচার করা হবে এবং বাংলাদেশে একটা কট্টরপন্থী মোল্লাবাদী উগ্রপন্থী শাসন সেখানে লাগু হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না এবং উদার ভাবনার কোনো জায়গা থাকবে না। সেই সমস্ত ভাবনাকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করে ডক্টর শফিকুর রহমান নিজে এই জামাত দলকে একটি আধুনিক, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক দল হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আগামী তার স্বপ্ন একদিকে মালয়েশিয়া মডেল, অন্যদিকে তুরস্ক। মালয়েশিয়া এবং তুরস্কের আদলে বাংলাদেশ প্রোগ্রেসিভ একটি দেশ হবে। সেটা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশকে এই মুহূর্তে সরাসরি মডেল বানাতে চাইছে না বাংলাদেশের। জামাত দলের আমির ডক্টর শফিকুর রহমান তিনি অর্থনীতির বিকাশ চান, বাংলাদেশকে একটি আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলায় তার একমাত্র লক্ষ্য। সকল ধর্মাবলম্বী মানুষকে একসাথে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি এগোতে চাইছেন এবং রাজনীতির ক্ষেত্রে তিনি চাইছেন প্রতিটা রাজনৈতিক দলের গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়েই তারা দেশকে গড়ে তুলতে চায় এবং দেশের জাতীয় সংসদকে জবাবদিহিতার কেন্দ্র হিসেবে তিনি গড়ে তুলতে চাইছেন। নারী, পুরুষ, ছাত্র, কৃষক, ব্যবসায়ী সকল শ্রেণীর মানুষকে এক জায়গায় করে এক শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার এক কঠোর সংকল্প নিয়ে দাঁড়িয়ে আছেন ডক্টর শফিকুর রহমান। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।